নমস্কার বন্ধুরা, আমি তনুজ ধর একাডেমিক অ্যাসোসিয়েশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল WBCS প্ল্যানারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই বলে রাখি, আপনারা সবাই দেখেছেন কিছুদিন আগে পিএসসি একটি নোটিফিকেশান বের করেছিল। তাতে লেখা ছিল যে WBCS প্রিলিমস 2021 এবং WBCS মেন্স 2020 টেন্টেটিভ ডেট। এটা ছাড়াও অন্যান্য যে সমস্ত পরীক্ষা বাকি রয়েছে সেগুলোর কিছু ডেটও তাতে দেওয়া ছিল। এখন আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি যে বর্তমান পরিস্থিতিতে অনলাইন ক্লাস ছাড়া আমাদের হাতে কোনো উপায় নেই। কারণ এই সময় যদি কেউ অফলাইন ক্লাস করাতে চায় তাহলে স্টুডেন্ট এবং টিচার দুজনেরই জীবনের ওপর একটা সংশয় নেমে আসছে। এর ফলে একটা সমস্যা দেখা দিয়েছে যে যারা বেশিরভাগই অফলাইন ক্লাসে অভ্যস্ত ছিল তাদের জীবনে একটি ছন্দপতন হয়েছে বলে যাওয়া যায়। তো সেরকম কিছু সমস্যা আমরা দীর্ঘদিন ধরে ফেস করে আসছি এবং সেটা সলভ করার জন্য একাডেমিক অ্যাসোসিয়েশন একটি নতুন ইনিশিয়েটিভ নিয়েছে। সেটা হলো অনলাইন ভিডিও সিরিজ। প্রত্যেকটা জিএস সাবজেক্ট এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও সিরিজ আমরা তৈরি করতে চলেছি। এখানে আমি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমরা কারেন্ট অ্যাফেয়ার্সকে প্রত্যেকটা মাস অনুযায়ী ভাগ করে নিয়েছি। প্রত্যেকটা মাসে আমরা 4টে করে পার্ট করব। প্রত্যেকটা পার্টে 25টা করে এমসিকিউ থাকবে। এরকম করে প্রত্যেকটা মাস থেকে 100টা করে এমসিকিউ আমরা কভার করব। এছাড়াও আপনারা দেখবেন যে ওই প্রত্যেকটা এমসিকিউয়ের সঙ্গে অন্যান্য ওই রিলেটেড যে সমস্ত জেনারেল স্টাডিজ রিলেটেড যে ঘটনাগুলি থাকবে সেগুলোকে আমরা ওই একই ভিডিওর মধ্যে কভার করব। অর্থাৎ এই ভিডিওটা যদি আপনারা দেখেন, কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে সঙ্গে অন্যান্য জিএস রিলেটেড সাবজেক্টগুলোতেও আপনারা উপকৃত হবেন। এভাবে যতদিন না প্রিলিমস বা মেন্স হচ্ছে সেই সময় পর্যন্ত প্রত্যেকটা মাসে 4টে করে ভিডিও আপনারা পাবেন। আশা করব আপনারা আপনাদের সাথে থাকবেন এবং আমাদেরকে সঙ্গে দেখে আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। থ্যাংক ইউ। তাহলে আমরা আজকে আমাদের প্রথম ভিডিও শুরু করতে চলেছি। আপনারা দেখছেন এটা জানুয়ারির ফার্স্ট পার্ট আমরা স্টার্ট করছি। তাহলে প্রথম স্লাইডে আমরা চলে আসছি। প্রথম প্রশ্ন দেওয়া রয়েছে, according to the Forest Survey of India report 2020, which state has the maximum forest cover percentage wise? মনে রাখবেন, এই রকম প্রশ্ন দিলে দুভাবে প্রশ্নটা করা হতে পারে। এক নম্বর পার্সেন্টেজ ওয়াইজ, আর 2 নম্বর হচ্ছে এরিয়া ওয়াইজ। এবার যদি প্রশ্নে থাকে পার্সেন্টেজ ওয়াইজ, মনে রাখবেন অ্যান্সার হচ্ছে মিজোরাম। এটা মনে রাখবেন আগে ছিল হচ্ছে অরুণাচল প্রদেশ, যেটা এখন পাল্টে এই নতুন রিপোর্টে মিজোরাম হয়েছে। আর যদি দেয় এরিয়া ওয়াইজ, সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে মধ্যপ্রদেশ। এর আগেও মধ্যপ্রদেশই ছিল, এখনো মধ্যপ্রদেশই আছে। আর কয়েকটা জিনিস এই রিপোর্টে মাথায় রাখতে হবে, যে এই রিপোর্টটি অর্থাৎ ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া রিপোর্ট 2020, এটা বের করা হচ্ছে ওয়াইল্ড লাইফ রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, যেটা আছে হচ্ছে দেরাদুনে। এই রিপোর্ট অনুযায়ী প্রেজেন্টলি ইন্ডিয়ার ফরেস্ট কভার অর্থাৎ ইন্ডিয়ার টোটাল ফরেস্ট কভার যেটা, সেটা হচ্ছে 24.5%। এটা হচ্ছে বর্তমান ইন্ডিয়ার টোটাল ফরেস্ট কভার। আরেকটা জিনিস মনে রাখবেন যে এই ফরেস্ট কভার যে কোনো দেশে 33% যদি থাকে সেটা হচ্ছে আইডিয়াল, যেটা ভারতের বর্তমানে কিছুটা কম রয়েছে। পরের প্রশ্নে যাব। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, যে 107 নম্বর ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস কোথায় হয়েছিল? হচ্ছে বেঙ্গালুরুতে। এবার প্রশ্ন হচ্ছে এটা থিম কি ছিল। ঠিক আছে,
আচ্ছা, প্রথমে উত্তরটা দিয়ে দিই। এটার উত্তর ছিল হচ্ছে, মনে রাখবেন, অপশন বি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি রুরাল ডেভেলপমেন্ট। অনেক সময় গন্ডগোল হতে পারে, রুরাল ডেভেলপমেন্ট না আরবান ডেভেলপমেন্ট। মনে রাখবেন রুরাল ডেভেলপমেন্ট কিন্তু উত্তর। এবার এই সায়েন্স কংগ্রেস নিয়ে কয়েকটা কথা বলে দিই। এই সায়েন্স কংগ্রেস চালু হয়েছিল হচ্ছে 1914 সালে, ঠিক আছে। 1914-এ এই সায়েন্স কংগ্রেস চালু হয়, আর এটা ছিল হচ্ছে 107 নম্বর। অনেক সময় কনফিউশন হয়ে যেতে পারে এই ফিউচার ইন্ডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজির সঙ্গে। মনে রাখবেন এটা ছিল হচ্ছে 106 নম্বর সায়েন্স কংগ্রেসের থিম, যেটা হয়েছিল হচ্ছে পাঞ্জাবে। পরের প্রশ্নে আসি। ধনু যাত্রা ফেস্টিভ্যাল কোন স্টেটে হয়? উত্তরটা প্রথমে বলে দিই। এটার উত্তর হচ্ছে উড়িষ্যা। মনে রাখবেন এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ওপেন এয়ার থিয়েটার, সেগুলোর মধ্যে একটা। এটার বিষয়বস্তু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এবং কংসের যে লীলা, সেই নিয়ে এই ফেস্টিভ্যালটি অনুষ্ঠিত হয়। পরের প্রশ্নে যাই। নতুন মেট্রো স্টেশন এমন মেট্রো স্টেশন যেটার নাম সুপ্রিম কোর্টের নামে দেওয়া হয়েছে। এটা কিছুদিন আগের ঘটনা। দিল্লিতে দুটি মেট্রো স্টেশনের নাম পরিবর্তন করা হয়েছে। তার মধ্যে প্রগতি ময়দান বলে যে স্টেশনটি ছিল, সেটির নাম পাল্টে সুপ্রিম কোর্ট করা হয়েছে। এছাড়া আরো একটি সুপ্রিম কোর্টের নাম, এই সুপ্রিম কোর্ট বলছি সরি, আরেকটি স্টেশনের নাম পাল্টানো হয়। সেটির নাম ছিল হচ্ছে মকবারা চক। এই মকবারা চকের নাম পাল্টে বিক্রম বাত্রা বলে একজন ক্যাপ্টেনের নামে করা হয়েছে। এই বিক্রম বাত্রা ছিলেন হচ্ছে একজন আর্মির ক্যাপ্টেন, যিনি কার্গিলের যুদ্ধে শহীদ হয়েছিলেন। পরের প্রশ্নে যাব। সিআরপিএফ এর মোটো। আচ্ছা, প্রথমে উত্তরটা দিয়ে দিই। সিআরপিএফ এর মোটো হচ্ছে সার্ভিস অ্যান্ড লয়্যালটি। এবার প্রথমে সিআরপিএফ সম্পর্কে কয়েকটা কথা বলে দিই। মনে রাখবেন সিআরপিএফ হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর আন্ডারে 5খানা যে প্যারামিলিটারি ফোর্স আছে, তার মধ্যে এটি হচ্ছে একটা। এগুলি ছাড়া অন্য যে সমস্ত ফোর্সগুলি রয়েছে সেগুলি হচ্ছে আইটিবিপি অর্থাৎ ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ, বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল স্পেশাল ফোর্সেস, 4 নম্বর সিআরপিএফ, আচ্ছা বাকি যে মোটোগুলো দেওয়া রয়েছে সেগুলো কয়েকটা কথা বলে দিই। ফর দ্য বেনিফিট অফ অল, এটিও একটি বিখ্যাত মোটো। এটি হচ্ছে নাসার মোটো। আর ডিউটি আনটু ডেথ, এটি হচ্ছে বিএসএফ এর মোটো। পরের প্রশ্নে যাব। স্বচ্ছ সার্ভেক্ষণ ক্যাম্পেইন। মনে রাখবেন স্বচ্ছ সার্ভেক্ষণ ক্যাম্পেইন কিন্তু অর্গানাইজ করে মিনিস্ট্রি অফ হাউজিং এন্ড আরবান অ্যাফেয়ার্স। এটা মনে রাখবেন চালু হয়েছে 2015 থেকে
2015 2 অক্টোবর অর্থাৎ গান্ধী জয়ন্তীর দিন এটি চালু করা হয়েছিল। অনেক সময় প্রশ্ন আসে যে এই সার্ভে অনুযায়ী 1 নম্বর শহর মোস্ট পরিষ্কার শহর কোনটি হয়েছে। মনে রাখবেন লাস্ট কয়েক বছর ধরে, অন্তত শেষ 4 থেকে 5 বছর ধরে প্রতিবারই ইন্দোর হচ্ছে 1 নম্বরে। কিন্তু একটা প্রশ্ন অনেক সময় দিতে পারে যে ইন্দোরের ক্যাটাগরিটা কি। সেক্ষেত্রে মনে রাখতে হবে যে সমস্ত শহরের লোক সংখ্যা 10 লাখের বেশি সেই ক্যাটাগরিতে কিন্তু ইন্দোর 1 নম্বরে। যদি প্রশ্ন দেয় যে 1 থেকে 10 লাখের মধ্যে কোন শহর প্রথমে, তাহলে কিন্তু উত্তর হবে জামশেদপুর। পরের প্রশ্নে যাব। প্রজা সোশ্যালিস্ট পার্টি, মনে রাখবেন 1952-তে জয়প্রকাশ নারায়ণ এটি তৈরি করেছিলেন। পরের প্রশ্ন, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কয়েকটা কনস্টিটিউশনাল বডির কথা বলা হয়েছে এবং প্রশ্ন করা হয়েছে কোনটি এর মধ্যে কনস্টিটিউশনাল বডি নয়। আচ্ছা, আমি প্রথমে উত্তরটা দিয়ে দিই, তারপর আমি বাকিগুলো সম্পর্কে একটু ছোট করে আলোচনা করে নেব। আচ্ছা, এখানে মনে রাখবেন উত্তর হচ্ছে জোনাল কাউন্সিল। জোনাল কাউন্সিল কিন্তু কনস্টিটিউশনাল বডি নয়, এটা হচ্ছে স্ট্যাটিউটরি বডি। আচ্ছা, প্রথমেই ছোট করে বলে রাখি যে এই দুটো বডি যেরকম বলা হচ্ছে কনস্টিটিউশনাল বডি এবং স্ট্যাটিউটরি বডির মধ্যে তফাৎ কি। যে সমস্ত বডির উল্লেখ কনস্টিটিউশনে করা আছে সেগুলি হচ্ছে কনস্টিটিউশনাল বডি। যার মধ্যে কয়েকটা ছোট উদাহরণ হচ্ছে, এখানে আমি ফাইন্যান্স কমিশন পাবো, এখানে ইন্টারস্টেট কাউন্সিল পাবো, এখানে জিএসটি কাউন্সিল পাবো, সবকটি হচ্ছে কনস্টিটিউশনাল বডি। আর এগুলো ছাড়া যে সমস্ত বডি কোন রকম অ্যাক্ট দিয়ে তৈরি হয়, ঠিক আছে, সেই অ্যাক্ট দিয়ে তৈরি হওয়া বডিগুলোকে বলি আমরা স্ট্যাটিউটরি বডি। যেমন জোনাল কাউন্সিলগুলি তৈরি হয়েছে 1956 স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্টের মধ্যে দিয়ে। মনে রাখতে হবে যে এখানে টোটাল 5খানা এখন বর্তমানে জোনাল কাউন্সিল আছে। সেগুলি কি কি? নর্দার্ন, ইস্টার্ন, ওয়েস্টার্ন, সাউদার্ন এবং সেন্ট্রাল। এই 5টা এখন বর্তমানে জোনাল কাউন্সিল রয়েছে। জোনাল কাউন্সিলে একটা প্রশ্ন আছে যে জোনাল কাউন্সিলের চেয়ারপারসন কে। জোনাল কাউন্সিলের চেয়ারপারসন হচ্ছে ইউনিয়ন হোম মিনিস্টার। আর একটা জিনিস আপনারা মনে রাখবেন যে এই 5খানা কাউন্সিল ছাড়া আরেকটি 6 নম্বর কাউন্সিল আছে, যেটি হচ্ছে নর্থ ইস্টার্ন কাউন্সিল। কিন্তু এই দুটোর মধ্যে তফাৎ হচ্ছে যে এটা কিন্তু আরো কিছুদিন পরে তৈরি হয়। এটা তৈরি হয়েছিল হচ্ছে 1971। মনে রাখবেন এইটার যে চেয়ারপারসন সেটাও এখন বর্তমানে যদিও হোম মিনিস্টার, কিন্তু এটা কিন্তু আগে ছিলেন হচ্ছে যে মিনিস্টার অফ নর্থ ইস্টার্ন ডেভেলপমেন্ট, তিনি কিন্তু আগে চেয়ারপারসন ছিলেন। 2018 বা 19 থেকে এটি পাল্টে হোম মিনিস্টারের কাছে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। এবার বাকিগুলোর কথা বলে দিই একটু ছোট করে। প্রথমে আছে ইন্টারস্টেট কাউন্সিলের কথা। এটাও কনস্টিটিউশনাল বডি। এটার উল্লেখ আছে হচ্ছে আর্টিকেল 263-তে।
এইটা চেয়ারপারসন হচ্ছেন পিএম। জিএসটি কাউন্সিল, জিএসটি কাউন্সিলের উল্লেখ আছে হচ্ছে আর্টিকেল 279A তে। এটা চেয়ারপারসন কিন্তু ফাইন্যান্স মিনিস্টার। আর এছাড়া হচ্ছে ফাইন্যান্স কমিশন, যেটা আপনারা সবাই জানেন আশা করি, আর্টিকেল 280। অনেক সময় প্রশ্ন আছে কতজন মেম্বার, মনে রাখবেন একজন চেয়ারম্যান প্লাস 4 জন মেম্বার। বর্তমানে 15 ফাইন্যান্স কমিশন চলছে, তার চেয়ারপারসনের নাম হচ্ছে এন.কে. সিং। পরের প্রশ্নে যাই। এই যে এই প্রশ্নটা আমরা আবার পেলাম, নর্থ ইস্টার্ন জোনাল কাউন্সিল, আবার বলে দিই, তৈরি হয়েছে হচ্ছে 1971-এ। বর্তমান চেয়ারপারসন হচ্ছেন হোম মিনিস্টার। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, এটা কিন্তু টোটাল আছে হচ্ছে 8খানা স্টেট, অর্থাৎ নর্থ ইস্টের সমস্ত স্টেট এবং 7 নর্থ ইস্টার্ন স্টেট, অর্থাৎ যেগুলোকে আমরা 7 সিস্টার বলে চিনি, প্লাস সিকিম। এই টোটাল 8টা স্টেটকে মিলিয়ে তৈরি হয়েছে হচ্ছে নর্থ ইস্টার্ন জোনাল কাউন্সিল। পরের প্রশ্নে যাই। উজালা যোজনা, মিনিস্ট্রি অফ পাওয়ার। আচ্ছা, প্রথমেই বলে রাখি যে উজালা নামটার সঙ্গে শুনলেই আমরা আরেকটা যোজনার কথা মনে পড়বে, সেটা হচ্ছে উজ্জ্বলা যোজনা। এই দুটোর মধ্যে কিন্তু কনফিউজ হবেন না। এই উজালা যোজনা, যার পুরো কথা হচ্ছে উন্নত জ্যোতি বাই অ্যাফোর্ডেবল এলইডি ফর অল, অর্থাৎ এটা তৈরি করা হয়েছে যে সমস্ত সাধারণ আমরা বাল্বগুলো দেখতে পাই সেগুলোকে এলইডি বাল্ব দিয়ে রিপ্লেস করার জন্য। এছাড়া এই যে উজ্জ্বলা যোজনার কথা এক্ষুনি বললাম, সেই উজ্জ্বলা যোজনা কিন্তু এলপিজি কানেকশন প্রোভাইড করার জন্য তৈরি করা হয়েছে। আরেকটা স্কিমের নাম আমরা জেনে রাখলে এখানে ভালো করবো, কারণ রুরাল ইলেকট্রিফিকেশনের কথা এখানে রয়েছে। এই রুরাল ইলেকট্রিফিকেশনের জন্য সৌভাগ্য বলে একটি স্কিম আছে, তার আন্ডারে কিন্তু রুরাল ইলেকট্রিফিকেশন করা হয়। পরের প্রশ্নে যাই। টুলু ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আগে উত্তরটা দিয়ে দিই, তারপর এটা সম্পর্কে আরো একটু কথা বলে দেবো। এটার উত্তর হচ্ছে কর্ণাটক। মনে রাখবেন, কর্ণাটক এবং কেরালাতে এই ভাষাভাষী লোকজন দেখতে পাওয়া যায়। আমরা জানি ভারতীয় সংবিধানের 8 নম্বর শিডিউলে বর্তমানে 22টি ভাষা আছে। এই ভাষাটি, অর্থাৎ এই টুলু ভাষাটি কিন্তু এগুলির মধ্যে পড়ে না। এবার এই ভাষাটিকে এই শিডিউলে অন্তর্গত করার জন্য মাঝে মাঝেই নানা রকম বিক্ষোভ আমরা দেখতে পাই, কিন্তু এখনো পর্যন্ত করা হয়নি। আমরা আশা করতে পারি ভবিষ্যতে হলেও হতে পারে। এটার প্রায়, মনে রাখতে হবে, এই ভাষাভাষী লোকজন প্রায় 18 লাখের বেশি আছে, এবং তারা কর্ণাটক বা কেরালার কাসারগড় বলে একটি ডিস্ট্রিক্ট আছে, সেই ডিস্ট্রিক্ট ওরিয়েন্টেড লোকজন এখানে থাকে। আচ্ছা, টুলু ল্যাঙ্গুয়েজের কথাই যখন উঠলো, এখানে আমরা আরেকটা ল্যাঙ্গুয়েজের কথা আলোচনা করতে পারি। ল্যাঙ্গুয়েজটির নাম হয়তো আপনারা জেনে থাকবেন, ল্যাঙ্গুয়েজটির নাম হচ্ছে ভোতি ল্যাঙ্গুয়েজ। এই ভোতি ল্যাঙ্গুয়েজ প্রচলিত হচ্ছে লাদাখে। লাদাখে যে সমস্ত বুদ্ধিস্টরা রয়েছে, এই লাদাখে বুদ্ধিস্টদের মধ্যে এই ভোতি ল্যাঙ্গুয়েজটি প্রচলিত। ওখানেও একই রকম ব্যাপার, এই ভোতি ল্যাঙ্গুয়েজটিকে এই শিডিউলে অন্তর্গত করার জন্য বিভিন্ন রকম
নানা রকম ঝামেলা মাঝে মাঝে হয়ে থাকে। পরের প্রশ্নে যাব। G7 কান্ট্রি। আচ্ছা, প্রথমে ছোট করে উত্তরটা দিয়ে দিই। G7 কান্ট্রি নয় হচ্ছে রাশিয়া। আচ্ছা, প্রথমে বলে রাখি G7 কান্ট্রি মেম্বার কারা। G7 কান্ট্রি অর্থাৎ বুঝতেই পারছেন গ্রুপ অফ 7, 7জন মেম্বার আছে। 7জন মেম্বার হচ্ছে ইউএসএ, ইউকে, কানাডা, জাপান, জার্মানি, ইটালি এবং ফ্রান্স। এই 7জনকে মিলে টোটাল G7 তৈরি হয়েছে। এর সঙ্গে এর আগে একটা G8 বলে একটি গ্রুপ তৈরি হয়েছিল, যেটাতে হচ্ছে G7 সবকটা দেশ এবং রাশিয়া ছিল। কিন্তু বিভিন্ন কারণবশত রাশিয়াকে 2014 সাসপেন্ড করে দেওয়া হয়, অর্থাৎ G7 আবার G7 ফিরে যায়, G8 থেকে আবার G7 হয়ে যায়। আর একটা জিনিস মনে রাখলে ভালো, যে কিছুদিন আগে ফ্রান্সে 45th G7 সামিট হয়েছিল। এটা হয়েছিল হচ্ছে ফ্রান্সে। আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি গেছিলেন সেখানে। তাকে কিন্তু একটা জিনিস মনে রাখবেন, তিনি কি ভারত কিন্তু G7 এর মেম্বার নয়, তাকে ইনভাইট করা হয়েছিল। পরের প্রশ্নে যাব। ক্রাইম ইন ইন্ডিয়া রিপোর্ট। মনে রাখবেন, ক্রাইম ইন ইন্ডিয়া রিপোর্ট কিন্তু তৈরি করে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো, যেটা তৈরি হয়েছিল হচ্ছে 1986-এ, এবং এটা আসে হচ্ছে হোম অ্যাফেয়ার্স এর আন্ডারে। এতে ভারতের সমস্ত ক্রাইম সংক্রান্ত যাবতীয় পরিসংখ্যান প্রকাশ করা হয়, এবং তাতে আমরা দেখেছি যে সমস্ত বিশেষ করে মহিলাদের এগেইনস্টে ক্রাইমে প্রথম স্থানে ছিল হচ্ছে উত্তরপ্রদেশ। পরের প্রশ্নে যাব। আচ্ছা, এটা একটা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিউরেটিভ পিটিশন। প্রথমে উত্তরটা দিয়ে দিই, তারপর ছোট করে কিউরেটিভ পিটিশন কাকে বলে সেটা বলবো। উত্তর হচ্ছে আর্টিকেল 137। আচ্ছা, কিউরেটিভ পিটিশন মানে হচ্ছে একদম শেষ অস্ত্র হিসেবে এই কিউরেটিভ পিটিশনকে ব্যবহার করা হয়। ধরুন প্রথমে কোনো রায় আপনার এগেনস্টে দেওয়া হলো, তারপর আপনি আবার সুপ্রিম কোর্টে তার এগেনস্টে অ্যাপিল করলেন। এরপর এই অ্যাপিলের রায়ও বেরিয়ে যাওয়ার পরে আপনি 1 মাসের মধ্যে এই কিউরেটিভ পিটিশন ফাইল করতে পারেন। সেক্ষেত্রে 3 জাজের একটি বেঞ্চ আপনার আবেদনটি খতিয়ে দেখবে, এবং তারা যদি মনে করে যে আবেদনের যোগ্য সেটি, তাহলে তারা অ্যাপিলটাকে গ্রহণ করবে, অ্যাপিলটি গ্রহণ করবে। আচ্ছা, এবার আমি এখানে লেখা বাকি আর্টিকেলগুলোর ব্যাপারে একটু বলে দিই। আর্টিকেল 143, এটা হচ্ছে সুপ্রিম কোর্টের অ্যাডভাইজারি জুরিসডিকশন, অর্থাৎ প্রেসিডেন্ট যদি চান এই আর্টিকেলের মাধ্যমে সুপ্রিম কোর্টের থেকে কোনো মতামত চাইতে পারেন কোনো বিষয়ে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, সুপ্রিম কোর্টের যেটা ওপিনিয়ন তারা দেবে সেটা কিন্তু প্রেসিডেন্টের উপর বাইন্ডিং নয়, অর্থাৎ প্রেসিডেন্সি মানতে বাধ্য না। প্রেসিডেন্ট যদি চাইলে মানতেও পারে, না চাইলে নাও মানতে পারে। পরের প্রশ্নে যাব। আচ্ছা, মানি অ্যাপ রোল করেছে আরবিআই। আচ্ছা, মানি অ্যাপের পুরো কথাটা প্রথমে বলে দিই।
মনি অ্যাপের পুরো কথাটা হচ্ছে, এই যে মনি অ্যাপ, মোবাইল এইডেড নোট আইডেন্টিফায়ার। অর্থাৎ এটার প্রধান কাজ হবে হচ্ছে যে সমস্ত ভিজুয়ালি ইম্পেয়ার্ড অর্থাৎ দৃষ্টিগতভাবে প্রতিবন্ধী মানুষ, তাদেরকে নোটটি মানে কোনো নোটের ডিনোমিনেশন চিনতে, মানে নোটটা কত টাকার সেটা দেখতে সাহায্য করে। এই অ্যাপে একটা স্ক্যানার লাগানো থাকবে, মোবাইলের ক্যামেরা দিয়ে সেটি নোটটিকে স্ক্যান করে বলে দেবে। যদি কোনো ভিজুয়ালি ইম্পেয়ার্ড পার্সন থাকেন, দৃষ্টিগতভাবে প্রতিবন্ধী কোনো মানুষ থাকেন, তাকে এটা দেখিয়ে দেবে। পরের প্রশ্নে গেলাম। আচ্ছা, ইন্টারনাল এনার্জি এজেন্সি, ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি হেডকোয়ার্টার হচ্ছে প্যারিসে। মনে রাখবেন এটি তৈরি হয়েছিল হচ্ছে 1974-এ। আর এটার বর্তমান মেম্বারের সংখ্যা হচ্ছে 30 জন এবং এর সাথে আরো 8 জন অ্যাসোসিয়েটেড মেম্বার রয়েছে। ইন্ডিয়া হচ্ছে এর অ্যাসোসিয়েটেড মেম্বার। অর্থাৎ অনেক সময় প্রশ্ন যদি দিতে পারে যে ইন্ডিয়া এই ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি মেম্বার কিনা, উত্তর কিন্তু নয়, অ্যাসোসিয়েট মেম্বারকে আমরা কিন্তু মেম্বার ধরি না। পরের প্রশ্নে যাব। আচ্ছা, অপারেশন সংকল্প। অপারেশন সংকল্প মনে রাখবেন, উত্তরটাকে দিয়ে দিই। অপারেশন সংকল্প কিন্তু অ্যারেঞ্জ করে ইন্ডিয়ান নেভি। আচ্ছা, মনে রাখবেন এটা হচ্ছে স্ট্রেট অফ হরমুজ বলে একটি জায়গা আছে, যেটা হচ্ছে পার্সিয়ান গালফ এবং গালফ অফ ওমানের মাঝখানে আছে হচ্ছে স্ট্রেট অফ হরমুজ। ভারতের সমস্ত যে তেলের ট্যাঙ্কার গুলো ইরান থেকে ভারতের দিকে বা মিডল ইস্ট থেকে ভারতের দিকে আসে, সবাইকে কিন্তু এই স্ট্রেট অফ হরমুজ দিয়েই আসতে হয়। এবার এইখান দিয়ে যাত্রাপথে যাতে তাদের সিকিউরিটি মেনটেন করা যায়, সেইটা নিশ্চিত করার জন্য এই অপারেশন সংকল্প চালু করেছিল হচ্ছে ইন্ডিয়ান নেভি। এই পার্সিয়ান গালফ থেকে গালফ অফ ওমানে এসে স্ট্রেট অফ হরমুজ দিয়ে সেটা আরবিয়ান সে ঢুকে যায় এবং তারপর ভারতের দিকে চলে আসে। পরের প্রশ্নে যাব। কোয়াড। কোয়াড হচ্ছে, মনে রাখবেন, কোয়াড কিন্তু 4টে দেশের একটি গ্রুপের নাম। তাতে আছে হচ্ছে অস্ট্রেলিয়া, জাপান, ইন্ডিয়া এবং ইতালি নেই, অর্থাৎ উত্তর এখানে ইতালি হবে। ইতালির বদলে আছে হচ্ছে ইউএসএ। পরের প্রশ্নে যাই। আচ্ছা, ইসরোর নতুন হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টার, মনে রাখবেন এটা তৈরি হতে চলেছে কর্ণাটকে। কর্ণাটকের চাক্কালোর বলে একটি ডিস্ট্রিক্ট আছে, আমি লিখে দিচ্ছি সুবিধার জন্য। এখানে ভারতীয় মহাকাশচারী যারা যারা ভবিষ্যতে একটি মহাকাশে যাত্রা করবেন, তাদের ট্রেনিং হবে। পরের প্রশ্নে যাই। তাল ভলক্যানো, এটি কিছুদিন আগে খবরে ছিল। মনে রাখবেন এটি আছে হচ্ছে ফিলিপাইন্সে। এটি কিছুদিন আগে অগ্নুৎপাত করার জন্য খবরের শিরোনামে ছিল। পরের প্রশ্নে যাই। নিয়ন। আচ্ছা, প্রথমে উত্তরটা দিয়ে দিই। নিয়ন হচ্ছে একটি হিউম্যানাইক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা তৈরি করেছে হচ্ছে স্যামসাং। এবার এটা ইম্পর্টেন্ট এই কারণে, আচ্ছা নিয়নের পুরো কথা হচ্ছে নিও হিউম্যান। এটা তৈরি করেছে হচ্ছে স্যামসাং তাদের স্টার ল্যাবসে, এবং এটার পেছনে এক ভারতীয় বিজ্ঞানী ছিলেন যার নাম হচ্ছে প্রণব মিস্ত্রি, সেই কারণে এটা গুরুত্ব আছে।
পরের প্রশ্নে যাব। আচ্ছা, ওয়েনাদ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি মনে রাখবেন এটি হচ্ছে কেরালায়। আচ্ছা, এটি হচ্ছে ওই নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, তার মধ্যে পড়ে। এটা তিনটে স্টেট আছে, একদিকে কর্ণাটক, নিচের দিকে কেরালা এবং অন্যদিকে তামিলনাড়ু। তার মধ্যে ওয়ায়ানাদ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কেরালায় পড়ে। পরের প্রশ্নে যাই। আচ্ছা, ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি। আচ্ছা, প্রথমে বলে দিই উত্তরটা হচ্ছে এর চেয়ারপারসন এখন হচ্ছেন মিনিস্টার অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ। এটা কিন্তু একটু আগে যে বলে দিয়েছিলাম স্ট্যাটিউটরি বডি, অর্থাৎ কোন অ্যাক্ট দিয়ে তৈরি হয়েছে। একটা হচ্ছে 1972 এর যে ফরেস্ট অ্যাক্ট, ওয়াইল্ড লাইফ অ্যাক্ট, সরি ফরেস্ট অ্যাক্ট বলছি। মনে রাখবেন এরাই আর কি দুটো কাজ এরা প্রধানত করে। তার মধ্যে একটা যেটা হচ্ছে টাইগার সেন্সাস, সেটা অ্যারেঞ্জ করা 4 বছর পর পর। আর একটা হচ্ছে যে নতুন কোনো টাইগার রিজার্ভ যদি হয় সেটা এরা পারমিশন দেয়। পরের প্রশ্নে যাব। আচ্ছা, মাকারা ভিক্কালু ফেস্টিভ্যাল, প্রথমে উত্তরটা দিয়ে দিই। এটা হয় হচ্ছে কেরালায়। মনে রাখবেন এটা হয় হচ্ছে সাবরিমালা টেম্পলে। আপনারা আশা করছি জানেন যে সাবরিমালা টেম্পল লর্ড আয়াপ্পা এই লর্ড আয়াপ্পার মন্দির সাবরিমালা টেম্পল, যেটা মহিলাদেরকে প্রবেশ করার অধিকার নিয়ে কিছুদিন আগে পর্যন্ত প্রচুর পরিমাণে খবরের শিরোনামে ছিল। অনেক সময় প্রশ্ন আসতে পারে যে লর্ড আয়াপ্পাকে আমরা কি নামে চিনি, তাহলে মনে রাখতে হবে লর্ড আয়াপ্পা মানে হচ্ছে কার্তিক। কার্তিকই হচ্ছে লর্ড আয়াপ্পা। পরের প্রশ্নে যাব, আজকের মতো আমাদের শেষ প্রশ্ন। 29 নম্বর সরস্বতী সম্মান। আচ্ছা, প্রথমে আমি উত্তরটা দিয়ে দিই। পেয়েছেন হচ্ছে ব্যাসদেব মোহি, যিনি পেয়েছেন হচ্ছে সিন্ধি ল্যাঙ্গুয়েজের জন্য। আচ্ছা, মনে রাখবেন এই সরস্বতী সম্মান দেয় হচ্ছে বিড়লা ফাউন্ডেশন। এই বিড়লা ফাউন্ডেশনের তরফ থেকে তিনটি আর কি সম্মান দেওয়া হয়। কি কি? এক নম্বর হচ্ছে ব্যাস সম্মান, যেটা দেওয়া হচ্ছে হিন্দির জন্য। 2 নম্বর হচ্ছে সরস্বতী সম্মান, এটা হচ্ছে হিন্দি ছাড়া অন্যান্য ভাষার জন্য। এছাড়া একটি তৃতীয় পুরস্কার দেওয়া হয়, যেটার নাম হচ্ছে বিহারী পুরস্কার। এবার অনেক সময় ভুল হতে পারে যে নামে যেহেতু বিহারি রয়েছে হয়তো বিহার দেয়, কিন্তু মনে রাখবেন এটা দেয় কিন্তু রাজস্থান গভর্নমেন্ট। এটা দেয়া হচ্ছে দুটো ভাষার উপর, বিহারি অর্থাৎ বিহারে প্রচলিত ভাষা এবং রাজস্থানী। আজকের মতো আমাদের সেশন এই পর্যন্ত। আশা করছি যদি আপনাদের ভালো লাগে বা কিরকম লাগলো সেটা জানিয়ে কমেন্ট করলে আমরা পরবর্তী সেশনগুলো করার জন্য উৎসাহিত হব। থ্যাংক ইউ। আশা করবো আপনারা আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।